এক রাতের দাম কত? কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নাফিয়াকে উদ্দেশ্য করে কথাটি বলে ওঠে। খুব ঝড় হচ্ছে, পুরো রাস্তা যানবাহন শূন্য। এই শূন্য রাস্তায় ঝড় অপেক্ষা করে নিজ বাড়ির পথে অগ্রসর হচ্ছে নাফিয়া। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে তার সামনে এবং গাড়ি থেকে বেরিয়ে আসে একজন পুরুষ, যাকে ল্যাম্পপোস্টের আলোতে দেখে সুদর্শনী মনে হচ্ছে। কিন্তু যুবকটির করা প্রশ্ন নাফিয়ার কানে আসতেই নাফিয়ার কান গরম হয়ে গেল। কিন্তু এমন ফাঁকা রাস্তায় ছেলেটির সাথে কোনো ধরনের ঝামেলা করাটা নিজের জন্য কবর খোলার সমান মনে হচ্ছে নাফিয়ার। তাই সে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এক রাতের জন্য কেনা কোনো পণ্য নই। বলেই যে নাফিয়া স্থান ত্যাগ করতে চায়, অমনি যুবকটি নাফিয়ার হাত ধরে ফেলে এবং বলে ওঠে, এত রাতে হাইওয়েতে বোরকা পরিহিত কোনো ভালো মেয়ে রাস্তায় থাকে না। জীবনে এই প্রথমবার পতিতার সন্ধানে এলাম বলে আমায় বোকা ভাবছো? সীমা অতিক্রম করছেন আপনি, হাত ছাড়ুন আমার। পতিতা হয়েও এত ভাব কেন? বেশি টাকার জন্য কোনো কাস্টমার আছে বলেই কি আমার সাথে আসতে এত নকশা? ব্যাস রাগের মাত্রা অতিক্রম হয়ে গেল নাফিয়ার। ঠাস করে একটি চর বসিয়ে দিল ছেলেটির গালে। কিন্তু চর বসিয়ে দেবার পর সে বুঝতে পারছে আসলে সে কত বড় ভুল করে বসেছে। ছেলেটি রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এখনই আস্ত চিবিয়ে খেয়ে নেবে। নাফিয়া নিজের ভয়কে লুকানোর চেষ্টা করে বলে ওঠে, লজ্জা থাকলে এবার আমার হাতটা ছাড়ুন। এই কথায় যুবকটির রাগ আরও বেড়ে গেল। সে নাফিয়ার হাত আরও শক্ত করে ধরে নিজের গাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলো। এদিকে নাফিয়া অনুভব করছে তার হাতটি বোধহয় ছিঁড়েই যাবে। সে যুবকটিকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। যুবকটি নাফিয়াকে গাড়িতে বসিয়ে সাথে নিজেও বসে গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। নাফিয়া বারংবার বলে চলেছে তাকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি কানে হেডফোন গুঁজে চোখ বুজে আছে। অনেকটা সময় ছেড়ে দেওয়ায় আবেদন করেও যখন লাভ হলো না এবং যুবকটিও চোখ বুজে আছে, সেই সুযোগে নাফিয়া নিজের ব্যাগ থেকে ফোন বের করে ফোনের লক খুলতেই যাবে, অমনি ছেলেটি ছো মেরে নাফিয়ার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। এতে চমকে নাফিয়া যে যুবকটির দিকে তাকায়, যুবকটি বলে ওঠে, খবরদার, যদি কোনো চালাকি করার চেষ্টা করো তবে খুব খারাপ হবে। যুবকটির রক্ত চক্ষু দেখে ভয়ে চুপসে যায় নাফিয়া। স্থির হয়ে বসে চোখে নোনা জল ফেলতে থাকে। সেদিকে যুবকটির কোনো ভ্রুক্ষেপ না করে গাড়িতে হেলান দিয়ে বসে আবারও চোখ বুজে নেয়। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে চোখ বুজে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিছুটা সময় পার হতেই একটি দোতলা বাংলো বাড়ির সামনে এসে থামে গাড়িটি। জায়গাটি সম্পূর্ণ অচেনা নাফিয়ার। যুবকটি গাড়ি থেকে বেরিয়ে নাফিয়ার সামনে এসে গাড়ির গেট খুলে নাফিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে নাফিয়া কাঁদতে কাঁদতে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু যুবকটি যেন কিছুই শুনছে না। 2 তলার একটি বেডরুমে নাফিয়াকে এনে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় যুবকটি। রাগান্বিত স্বরে চেঁচিয়ে যুবকটি বলে ওঠে, হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ টু স্ল্যাপ আফিফ ইবনান? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু আই এম? ইউ হ্যাভ টু পে ফর দিস স্ল্যাপ। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, টুডে ইউ ডিড এ বিগ মিস্টেক ইন ইউর লাইফ, সো ইউ হ্যাভ টু পে ফর দিস। বলেই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে আফরিম এগিয়ে যেতে থাকে নাফিয়ার কাছে। নাফিয়া একটু একটু করে পেছোতে থাকে। আফরিম দেরি না করে বিছানার কাছে যেয়ে নাফিয়ার পা ধরে নিজের কাছে টেনে এনে নাফিয়ার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি পতিতা নই। কিন্তু আফরিম এসব কথা কানে না নিয়ে নাফিয়ার নেকাবটি ধরে টান দেয়, ফলে তা খুলে যায় এবং আফিমের সামনে ফুটে ওঠে এক মায়াবী চেহারা, যা দেখেই তার দিকে দৃষ্টি আটকে গিয়েছে আফিমের। ভাসা ভাসা চোখ, লাভের উপরের দিকে যেমন শেপ ঠিক তেমন শেপের ঠোঁট,
খাড়া নাক, গোল গোল চেহারা, সেই সাথে উজ্জ্বল শ্যামলা গায়ের রং। যেখানে আফরিন ব্যস্ত নাফিয়ার সৌন্দর্য উপভোগ করতে, সেখানে নাফিয়া কেঁদেই চলেছে। কান্নার মাঝে মাঝে নাফিয়ার ঠোঁট কামড়ে ধরেছে। নাফিয়ার ঠোঁটগুলো আফরিনকে খুব করে টেনেছে। আফরিন যেন একটি ঘোরে চলে গিয়েছে। তার চোখের সামনে শুধু ঠোঁটটিই ভাসছে। ঠোঁট দুটো এই মুহূর্তে ছুঁতে না পারলে যেন বড্ড ক্ষতি হয়ে যাবে আফরিনের। আফরিন কোনো কিছু না ভেবেই নাফিয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রায় 5 মিনিট অতিবাহিত হতেই নাফিয়ার ঠোঁট ছেড়ে মাথা উঠাতেই দেখতে পায় নাফিয়া অজ্ঞান হয়ে গিয়েছে। প্রায় সাথে সাথেই আফরিন নাফিয়ার উপর থেকে উঠে পানির জগ এনে নাফিয়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু নাফিয়ার জ্ঞান ফিরে না। এতে বেশ ভয় পেয়ে যায় আফরিন। দ্রুত ডাক্তারকে ফোন করে আসতে বলার পর সে নাফিয়ার পরিহিত বোরকা ও হিজাব খুলে নাফিয়াকে ঠিক করে বিছানায় শুয়ে দেয়। আধ ঘন্টার একটু পরই একজন মহিলা ডাক্তার এসে নাফিয়াকে এক্সামিন করে আফরিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয়ের কিছু নেই, মেয়েটি হয়তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল কোনো কিছুতেই। সে সাথে হয়তো সকালের পর সারাদিন কিছুই খায়নি এবং পরিশ্রম করার ফলে দুর্বলতার জন্য অচেতন হয়েছে। সমস্যা নেই, জ্ঞান ফিরলে স্বাস্থ্যকর কিছু খাবার খেলে এবং রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। ইটস মাই ডিউটি মিস্টার আফিম, আজ তবে আসি। ইয়া শিওর। ডাক্তার বিদায় নিতেই আফরিন নাফিয়ার কাছে যেয়ে বসে এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। মেয়েটির চেহারা যেমন মায়া আছে, ঠিক তেমনই একটি বাচ্চা বাচ্চা ভাব, যেটা সে একদমই নিষ্পাপ। আফরিন বেশ কিছুটা সময় নাফিয়ার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়িয়ে কোনো একটি ব্যক্তিকে কল করে বলে ওঠে, I want every single details about the girl who is in my bedroom right now. বলেই ফোনটি কেটে দেয় আফরিন। কিছুটা সময়ের মাঝে ফ্রেশ হয়ে এসে নাফিয়ার পাশে শুয়ে পড়ে সে। চোখ বন্ধ করতেই কেন যেন তার অস্বস্তি লাগছে। ঘুমও আসার নামগন্ধ নেই। তার মনে চাইছে তার পাশে শুয়ে থাকা নারীকে এক নজর দেখতে। অবদ্ধ মনের বাধ্য করে আফরিন তার চোখ জোড়া মেলে তাকায় সেই মায়াবী চেহারায়। ঘুম ভাঙতেই আস্তে আস্তে চোখ জোড়া মেলে তাকায় নাফিয়া। শরীর দুর্বল, বেশ ভালোই অনুভব করছে সে। সকালে উঠেই কালেমা তাইবা পড়ার অভ্যেস তার, তাই কালেমা পড়ে উঠে বসতেই এক অপরিচিত রুমে নিজেকে আবিষ্কার করে সে। সাথে সাথেই মনে পড়ে যায় তার সেই গতরাতের ঘটনাগুলো। চটজলদি সে একরাশ ভয় নিয়ে নিজের দিকে তাকায়। অতঃপর দেখে তার কাপড় ঠিকই আছে এবং শরীরের কোনো পরিবর্তন বা ব্যথা নেই। এতে কিছুটা শান্ত হলো নাফিয়া এবং মনে মনে ভাবতে আরম্ভ করলো, জানোয়াররা তো মৃত্যুদেহের লোভ নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই জানোয়ার সামান্য আমার অজ্ঞান হতে আমায় ছেড়ে দিল। ঠিক এমন সময় কক্ষে প্রবেশ করে আফরিন। চেহারায় রাগী ভাব আর কণ্ঠে বিরক্ত নিয়ে সে ডেকে ওঠে, মজনু। নিচ থেকে আওয়াজ এলো, আসতেছি স্যার। আর না দাঁড়িয়ে আফরিন টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জগিংয়ের ফলে সারা শরীর ঘামন্তর তার। এতটা সময় সব কিছুই নীরবে দেখে গেল নাফিয়া। আফিম ওয়াশরুম যেতে সে মনে মনে বলে ওঠে, কি ভাব, অসহ্য। কথাটি শেষ করতেই হঠাৎ তার মনে পড়ে তার শরীরে তার বোরকা নেই। চট জলদি সে নিজের আশেপাশে চোখ বুলিয়ে নিজের বোরকা খুঁজতে আরম্ভ করে। বেশি ব্যাগ পেতে হলো না তার। বেডের সামনেই সোফাতে তার বোরকাটা পড়ে আছে। নাফিয়া জলদি উঠে তার বোরকাটা পরে নেয়। ঠিক তখনই কক্ষের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। মেকআপটা পরে নিয়ে নাফিয়া বলে ওঠে, আসতে পারেন। ম্যাডাম, আপনার খাওন। আমি খাবো না, নিয়ে যেতে পারেন। স্যারের অর্ডার ম্যাডাম, আপনার খাওয়ানি লাগবো। আর ডাক্তার কইছে আপনার শরীর দুর্বল, ভালো ভালো খাইতে হইব। ডাক্তার? যে কাল আপনার জ্ঞান যাওয়ার পর স্যার ডাক্তার ডাকছিল। ও আচ্ছা। কথাটি বলেই নাফিয়া ভাবতে আরম্ভ করলো, সামান্য অচেতন হওয়ায় সেই রাতে ডাক্তার ডেকেছিল, কিন্তু কেন? একটা দেহলোভী জানোয়ারের দ্বারা এটা আমার কাম্য ছিল না। এখানে খাওয়ান রাখলাম ম্যাডাম,
বললাম তো খাবো না, নিয়ে যান খাবার। কথাটি বলার পরপরই নাফিয়া একটি ভারী গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর শুনতে পেল। এখানে থাকতে চাইছো তবে? চোখের ইশারা করতেই মজনু খাবার সোফার সামনে টেবিলে রেখে চলে যায়। কি বলতে চাইছেন? খাবার পুরো খেয়ে নিলে তোমার ছেড়ে দেওয়া হবে, নয়তো এখানেই থাকবে। আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা না করলেও হবে। জাস্ট শ্যাট আপ ইউ মরণ। দয়াকে চিন্তাভাবনা কি করে? তোমার মতন মেয়ের জন্য আফিফ ইবনান চিন্তিত হবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? বেশ চিল্লিয়ে কথাগুলো বলে ওঠে আফরিন। ভয় ও অপরাধবোধে নাফিয়ার চোখ জলে চিকচিক করে ওঠে, যা আফরিমের চোখে পড়তেও আফরিম সাথে সাথে চোখ সরিয়ে নেয় এবং মনে মনে বলে ওঠে, ওই মায়াবী চোখ জোড়ার জল বড্ড বেমানান। আমি খাবো না, আমায় যেতে দিন। ঠিক আছে, খেও না। এখানেই থাকতে চাইছো? গতরাতে আমার ঠোঁটের মায়া পড়ে গিয়েছে বোধহয়। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে কথাগুলো বলতে বলতে নাফিয়ার দিকে এগিয়ে যায় আফরিম। আফরিমকে নিজের কাছে আসতে দেখে নাফিয়া বলে ওঠে, খেয়ে নিচ্ছি আমি। বলেই সোফায় বসে যেই খাবারে হাত দিতে যাবে অমনি আফরিম বলে ওঠে, ইডিয়েট, অ্যাট ফার্স্ট ব্রাশ ইউর টিথ অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস। আফরিমের কথায় ঠোঁট উল্টে ওয়াশরুমের দিকে অগ্রসর হয় নাফিয়া। ওয়াশরুমে ঢুকেই সে মনে মনে বলে ওঠে, নিজেই ফালতু কথায় আমার মাথা নষ্ট করে আবার নিজেই আমার এভাবে অপমান করলো। কিভাবে নিজেকে? কোনো মহাপুরুষ নাকি? দুনিয়ার সবচেয়ে পরিষ্কার ব্যক্তি। হাত মুখ ধুয়ে সোফায় বসে নিজের খাবার শেষ করে নিল নাফিয়া। আর চোখে নাফিয়ার কার্যকলাপ বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো আফরিম। খাওয়া শেষ হতেই নাফিয়া আর দেরি করতে চাইছে না, আর চোখে একবার তাকায় আফরিমের দিকে। আফরিম বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। গত রাত হতে এই পর্যন্ত আফরিমের আচরণ নাফিয়া ওকে ঘৃণা করে, তাই আফরিমের সাথে কোনো কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই নাফিয়ার। তাই সে আফরিমকে কিছু না বলে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্য করে বেরোতেই যাবে অমনি আফরিম বলে ওঠে, হেই মরণ। আফরিমের এই ডাকে ভীষণ রেগে যায় নাফিয়া। সে রেগে আফরিমের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার একটি সুন্দর নাম আছে, নাফিয়া। আচ্ছা তাই? তাহলে মোরন বলে ডাকতে তুমি সাড়া দিলে কেন? এতে এটাই প্রমাণ হয় যে তুমি স্বীকার করেছো তুমি মরুন। আফরিমের কথায় যেমন রাগ হচ্ছে নাফিয়ার, ঠিক তেমনই নিজের বোকামোর জন্যও। তাকে এই ডাকে সাড়া দিতে বলেনি তো কেউ। নাফিয়া তার কিছু না বলে আবারও দরজার দিকে অগ্রসর হতেই আফরিম বলে ওঠে, কথা শেষ হয়নি আমার। এক পা আগে বাড়াবার দুঃসাহস করবে না। দাঁড়িয়ে যায় নাফিয়া। নিজের ভেতর ভীষণ ভয় অনুভব করছে সে। আফরিম কি আদৌ তাকে যেতে দিবে? এদিকে আসো। একরাশ ভয় নিয়ে আফরিয়া ধীরে ধীরে এক পা করে এগিয়ে আফরিমের সামনে গিয়ে দাঁড়ায়। আফরিম বলে ওঠে, যেতে বলেছি বলে ভেবো না ছেড়ে দিচ্ছি। আফিফ ইবনানকে থাপ্পড় মারার মতো ভয়ঙ্কর দুঃসাহস করেছো তুমি, এবং ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকো। স্বাভাবিক ও শান্ত স্বরে কথাগুলো বললেও এর পেছনে আফরিমের ভয়ঙ্কর রাগ ঠিকই আঁচ করতে পারছে নাফিয়া। কথা শেষ হবার পরই নাফিয়াকে হাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আফরিম বলে ওঠে, জাস্ট গেট লস্ট মাই রুম, ইডিয়েট। আফরিমের উচ্চস্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নাফিয়া। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পথে আফরিমের রুম ত্যাগ করে। বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়তে সময় লাগলেও নাফিয়ার মা নয়না বেগমের দরজা খুলতে সময় লাগলো না। মেয়ের অপেক্ষায় যেন সে দরজার দ্বারেই দাঁড়িয়েছিল। নাফিয়াকে দেখে তিনি কিছুটা সময় তাকিয়ে থেকে কিছুটি না বলে মেয়ের গালে একটি চর বসিয়ে দেয়। নাফিয়া এতে বিন্দু পরিমাণও অবাক নয়। সে গালে হাত দিয়ে মেঝেতে তাকিয়ে বলে ওঠে, সরি আম্মু, জানি সারা রাত অনেক টেনশন করেছো, কিন্তু কি করব, রাতে ফোনে টাকা ছিল না, তাই তোবার বাসায় যাওয়ার আগে তোমাদের কাউকে জানাতে পারিনি। আর ওইখানে যেই আন্টির শেখকে আপ্যায়ন, সবশেষে ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাদের কারো কল রাতে ঘুমের জন্য টেরি পাইনি, তাই রিসিভও করতে পারিনি।
সকালে ফোনে টাকা ঢুকিয়ে তোমাকে মেসেজ করেছিলাম যে আমি ঠিক আছি। তুভার ফোন ছিল না, ওর বাসায় অন্য কারো কি ফোন ছিল না? কোনোভাবেই আমাদের জানানো যেত না? আমাদের এখানে এভাবে টেনশনে ডুবিয়ে রেখে তুই এখানে শান্তিতে ঘুমাচ্ছিস? সরি মা, জানোই তো কতটা পরিশ্রম করতে হয় সারাটা দিন আমায়। ওদের বাসায় যে এতটাই ক্লান্ত ছিলাম যে মাথায় কিছুই আসেনি, ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। কাজটি সত্যিই অন্যায় করেছি, মাফ করে দাও। নয়না বেগমের চোখে জল এবং কণ্ঠে একরাশ অভিমান। নয়না বেগম উত্তরে কিছু না বলে চোখের জল মুছতে মুছতে নিজের কক্ষের দিকে এগিয়ে যান। ভীষণ অভিমান জমেছে তার নিজের মেয়ের প্রতি। নাভিয়া বেশ বুঝতে পারছে তার মায়ের অভিমান অল্পতে কমবে না। সে বাসায় ঢুকে নিজের কক্ষে আসতেই দেখে তার ছোট বোন অবনী মুখ ঘোমরা করে বসে আছে। বোরকাটা খুলে বিছানায় ফেলে আলমারি থেকে কাপড় বের করতে করতে অবনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে দেখিস নাই আমি আসছি? উত্তর না পেয়ে নাফিয়া আবারও বলে ওঠে, বাহ, বড় বোন যে গত রাতে বাড়ি ফেরেনি সে খবর আছে? এসেছিস কেন? যেখানে ছিলি সেখানেই থাকতে। আচ্ছা চলে যাব। মন খারাপের নাটক করে বলে ওঠে নাফিয়া। অবনী নাফিয়ার কথা শুনে পেছন দিকে তাকায় তার দিকে। অবনীর দিকে তাকাতেই নাফিয়া দেখে মেয়েটা কাঁদছে। নাফিয়া দ্রুত পথে বোনের কাছে যেয়ে বলে ওঠে, কাঁদছিস কেন? তুমি জানো গতরাতে আমরা সবাই কত চিন্তায় ভুগেছি? বাবা মা আমি সারা রাত ঘুমোইনি। বাবা তো চেয়েছিলেন সকালে থানায় যাবেন, আর আম্মু তো কেঁদেই অস্থির। আমি তোমার সব ফ্রেন্ডদের কল দিয়েছি, তাদের জন্য শুধু তুবা আপু এবং অরিনা আপুর কল ধরেনি। আচ্ছা সরি বলে নিজের ছোট বোনকে বুকে জড়িয়ে নেয় নাফিয়া এবং মনে মনে বলে ওঠে, ভাগ্যিস তুবা কল ধরেনি। নাফিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরই আফরিমও রওনা হয় নিজ বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে নিজ রুমের দিকে যাওয়ার সময় আফরিমের মা সানিয়া বেগম তাকে দেখে বলে ওঠে, আফিম, সারা রাত কোথায় ছিলে? বাংলাতে মম। কেন? এমনি। এমনি মানে কি? এভাবে না জানিয়ে হঠাৎ বাংলাতে কেন গেলে? ওহো বৌমা, আমার পোতাকে এত প্রশ্ন কেন করছো? যেন সে কোনো ক্রিমিনাল। আম্মা ছোটবেলা থেকে ওকে এভাবেই আদর দিয়ে বাদর বানিয়েছে। খবরদার আমার পোতাকে নিয়ে একটুও বাজে বকবে না। যাওয়ার জন্য খাবার প্রস্তুত করো। সানিয়া বেগম শাশুড়ির আদেশে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের প্রশ্নের ভান্ডার থেকে রেহাই পেয়ে আফরিম খুশিতে তার দাদিকে জড়িয়ে ধরে বলে ওঠে, লাভ ইউ। লাভ ইউ টু। তোমার শরীর এখন কেমন? মোটামুটি। তোর বাবা বলল আমার পরিচর্যা দেখাশোনার জন্য একজন লোক রাখবে। বাহ, কোন লোক ঠিক করেছো? এখন অবধি না। কথাটি শোনা মাত্র বাঁকা হাসে আফরিম। কিছু একটা ভেবে সে তার দাদির গালে চুমু বসিয়ে তার থেকে বিদায় নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। তার মুঠোফোনটি বের করে তাতে একটি নাম্বার ডায়াল করে কানে ধরে। আসসালামু আলাইকুম স্যার। তোমায় গতরাতে একজনের ডিটেলস জেনে আমায় জানাতে বলেছিলাম। জি স্যার, মোটামুটি জেনেছি, কিন্তু পুরোপুরি সবটা এখনও জানতে পারিনি। You people are such a loser. Do your work on time. Otherwise, you all will lose your job. সরি স্যার। I hate sorry. আজ রাতের মধ্যে সব ডিটেলস রেডি করে ফেলবো স্যার। Fine. মেয়েটা কি মধ্যবিত্ত? জি স্যার, সেই সাথে তাদের একটি বড় ঋণ নেওয়া আছে। কিসের ঋণ? তা এখনও জানতে পারিনি স্যার। কথা শোনা মাত্রই রাগ উঠে যায় আফরিমের, কিন্তু কোনো মতে সে রাগ চেপে রেখে বলে, বাবা দাদির জন্য একজন কেয়ারটেকার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। I hope you know what you have to do now. জি স্যার, জানি। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোনটি কেটে দেয় আফরিম। মা, আমার এই চাকরিটা প্রয়োজন, বোঝার চেষ্টা কেন করছো না? কিছু বলতে চাইছি না আমি। এই চাকরিটি তুমি করছো না, এটি আমার শেষ সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুধু একতরফা ভাবছো মা।
তুমি শুধু আমার সেফটির কথাই ভাবছো, কিন্তু এটি একবারও ভাবছো না যে এই চাকরিটি করলে আমাদের বিপদ কতটা কেটে যাবে। থাকা খাওয়া ফ্রিতে, সেই সাথে মাস গেলে 25,000 টাকা। আর আমার কাজটা কি? শুধু একজন বৃদ্ধার সাথে সারাদিন থাকা এবং তার ওষুধ থেকে শুরু করে তার যাবতীয় সব দিকে খেয়াল করা। ভাবতে পারছো এই প্রস্তাবটি আমাদের জন্য কতটা লাভজনক? বোকার মতো কথা বলছো নাফিয়া। শুধুমাত্র একজন বৃদ্ধা দেখাশোনা করব, সেই জন্য মাস গেলে 25,000 টাকা? আবার সত্য রাতেও থাকতে হবে? এটা কোনো ফন্দি তো হতে পারে। বৃদ্ধ মানুষ হুটহাট রাতেও অসুস্থ হয়ে পড়ে যেতে পারে, সেজন্যই হয়তো ওই শর্তটি। আর ওরা অনেক বড় লোক মা। যে লোকটি কথা বলতে এসেছিল সে তাদের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীকে দেখতেই লাখপতি মনে হচ্ছিল। এখন তুমিই ভাবো, ওদের কাছে মাসে 25,000 কোনো ব্যাপার? ওরা তোমায় কোথায় পেল? আর এই প্রস্তাব তোমাকে কেন দিল? লোকটা বলেছিল আমার কোনো এক স্টুডেন্টের প্যারেন্টস তাকে আমাকে এই কাজটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। তোমার স্কুলের চাকরিটা কি হবে? তা অব্যাহত থাকবে। আমি কথা বলে নিয়েছি লোকটির সাথে। স্কুলে আমার 3টি ক্লাস পড়াপড় আছে, যা 1.5 ঘন্টার ব্যাপার। এতটুকু ছাড় দিবেন তারা। তাও আমার মন সায় দিচ্ছে না। উফ মা, বলেই নাফিয়া তার মাকে জড়িয়ে ধরে কণ্ঠে একটু আহ্লাদি ভাব এনে বলে ওঠে, মা প্লিজ না করো না, আমি সেফ থাকবো ইনশাল্লাহ। আর তুমি না হয় 3 বেলা নিয়ম করে কল দিও। আর আল্লাহ না করুক কোনো সমস্যা হলে ব্যাস 35 থেকে 40 মিনিটেরই পথ। রাজি হয়ে যাও না মা? আচ্ছা, করো যা ইচ্ছা। আমার কথায় কি আর কেউ দাম দেয়? বাবা সহ মেয়ে দুটোই তো তাই করবে, যা তাদের মন চাইবে। সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করে নিজে প্রস্তুত হয়ে নেয় নাফিয়া। অতঃপর পরিবারের সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। বিশাল জায়গা নিয়ে ঘেরাও করা একটি 3তলা বাড়ি। সামনে দাঁড়িয়ে আছে নাফিয়া, মুগ্ধ হয়ে বাড়িটি দেখছে সে। সাদা এবং কমলা রঙের বাড়িটির চারপাশ উঁচু দেওয়ালে ঘেরা। দেওয়ালের ভেতরের দিকটা বিভিন্ন ফুল গাছ দ্বারা সজ্জিত। মেন গেটের যেমন বড় তেমনি উপর করা কারুকার্যগুলো আকর্ষণীয়। মুগ্ধতা নিয়ে নাফিয়া বাড়ির সদর দরজার বেল বাজাতেই একটি 21-22 বছরের মেয়ে দরজা খুলে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কাকে চাই? জি, আমাকে এ বাড়ির একজন বুজুর্গ ব্যক্তির পরিচর্যার দায়িত্বে নিয়োগ করা হয়েছে। ওহ, ভেতরে আসুন। মেয়েটি নাফিয়াকে সোফার দিকে ইঙ্গিত করে বলে ওঠে, এখানে বসুন, আমি ম্যামকে ডেকে দিচ্ছি। জি। মেয়েটি যেতেই নাফিয়া পুরো হল রুমটি একবার চোখ বুলিয়ে নেয়। একটি বেশ বড় সাইজের টিভি দেওয়ালে লাগানো, সেই সাথে আরও অনেক কারুকার্যে আসবাবপত্র দিয়ে পুরো হল রুমটি সাজানো। এসব দেখার মাঝে আফরিমের মা সানিয়া বেগম এসে হাজির হন। তিনি নাফিয়ার সামনে সোফায় বসে সেই কিছু করতে যাবে, অমনি কারো কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াটস ইউর নেম? কণ্ঠস্বরটি কানে আসতেই চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায় নাফিয়ার। সে নিজের জায়গায় একদমই স্থির হয়ে থাকে। আফরিম সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্নটি করল। এখন তার মায়ের পাশে সোফায় হেলান দিয়ে বসে আফরিম বলে ওঠে, কি হয়েছে? শুনতে পাওনি আমার প্রশ্ন? আফরিমকে নিজের সামনে দেখে একইভাবে রসগোল্লার ন্যায় চোখ বড় করে তাকিয়ে আছে নাফিয়া। সে এতটাই অবাক হয়েছে যে বুঝে উঠতে পারছে না তার সামনে কি প্রতিক্রিয়া দেখানো উচিত। নাফিয়ার এমন স্বাভাবিক আচরণ সানিয়া বেগমের বোধগম্য হয় না। তিনি কিছু বলতে যাবে, অমনি আফরিম বলে ওঠে, মম, তুমি একটু দাদিকে নিয়ে এসো, আমি ততক্ষণে ওর সাথে কথা বলছি। সানিয়া বেগমের আর কথা বাড়ালো না, চলে গেলেন তার শাশুড়ি মাকে নিয়ে আসতে। সানিয়া বেগম যেতেই আফরিম নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, হোয়াট আর ইউ স্টার্টিং লাইক দিস? আপনি এখানে? আমারই বাসা। আর হ্যাঁ, খবরদার,
যদি ভুলে ওই চাকরিটা না করার চিন্তা করো তবে তোমায় বেশ বড় ভুল করে বসবে। কারণ তোমার ওই স্কুলের চাকরি, যা টাকা দিয়ে তুমি চলো, সেই চাকরিটি তোমার হাতছাড়া করতে আমার জাস্ট একটা আদেশে যথেষ্ট। তাছাড়াও তোমার এবং তোমার পরিবারের সদস্যদের জীবন নরক বানিয়ে দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয় আমার জন্য। নাফিয়া বেশ ভালোই বুঝতে পারছে সে যে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে আফরিনকে বলে ওঠে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন সেই অপমানটার জন্যে। আমি সত্যি ইচ্ছে করে করি। নাফিয়ার কথা শেষ হওয়ার আগেই আফরিন বলে ওঠে, জাস্ট শাট আপ ইউ মোরন, মাই মম অ্যান্ড গ্র্যানি মাস্ট বি কামিং সুন, বিহেভ নর্মাল। সাথে সাথে নাফিয়া নিজেকে ঠিকঠাক করে নেয় স্বাভাবিক না হলেও স্বাভাবিক আচরণ করার জন্য। তার একটু পরে আফরিনের মা ও দাদি এসে পড়েন। দুজনে বসে প্রথমে নাফিয়ার সম্পর্কে জানতে চায় এবং পরে সারাদিনের দাদির কি কি ওষুধ আছে সেগুলো এবং নাফিয়ার কাজ বুঝিয়ে দেন। কথার পর্ব চলাকালীন চা নাস্তাও সেরে নেওয়া হয়। সব শেষে সেই মেয়েটিকে ডেকে বলা হয় নাফিয়াকে গেস্ট রুম কোথায় তা দেখিয়ে দিতে। নাফিয়া গেস্ট রুমটায় প্রবেশ করে দেখে এই রুমটিও সুন্দর, বেশ পরিপাটি, কিন্তু এখনের চেয়েও মুগ্ধ হতে পারছে না সে, কারণ তার মধ্যে মুগ্ধতার মও কাজ করছে না। মন মস্তিষ্ক সব জায়গায় আফরিন নামক বড্ড ভয়ঙ্কর প্রাণী ঘুরছে। যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া যেহেতু আর কোনো উপায় নেই, তাই নাফিয়া বেশি না ভেবে নিজেই পরিহিত বোরকা খুলে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর দেরি হয়, সে অগ্রসর হয় দাদির রুমের দিকে। পথে আফরিনের চোখে পড়ে যায় নাফিয়া। নাফিয়া একটি হাতা লম্বা এবং ড্রেস পরেছে, সেই সাথে এমনভাবে ওড়না পরেছে যে মাথার চুল থেকে কোমর অবধি পুরোটা ঢেকে আছে। না চাইতেও নাফিয়ার এই শালীনতা ভালো লাগে আফরিনের। এক পলক দেখে চোখ সরিয়ে নেয় আফরিন এবং অগ্রসর হয় সদর দরজার দিকে আফরিনকে যাওয়ার উদ্দেশ্য করে। আফরিন দরজার কাছাকাছি যেতেই তার দিকে চোখ পড়ে নাফিয়ার। আফরিনকে দেখে নাফিয়া মনে মনে বলে ওঠে, যতই ভয়ঙ্কর প্রাণী হও না কেন মিস্টার আফরিন ইব্রাহিম, আমিও এবার তোমাকে দেখাবো আমি কি জিনিস। আফরিনের অফিসে যাওয়ার পর দিয়ে নিশ্চিন্তে দাদির সাথে সময় পার করেছে নাফিয়া। প্রথম দিনেই দাদির সাথে বেশ গল্প জমেছে তার। তারপর দুপুরে দাদিকে সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, বিকেলে দাদির সাথে বাড়ির সামনে বিলাস বড় বাগানটায় হাঁটার, সব কিছুই খুব উপভোগ করছে নাফিয়া। তার এখানে এসে ভালোই লাগছে, শুধু আফসোস সেই ভয়ঙ্কর প্রাণীটিকে নিয়ে। সন্ধ্যায় দাদিকে সোফায় বসিয়ে দাদির ঘাড় ম্যাসাজ করে দিচ্ছে নাফিয়া। ঠিক এমন সময় আফরিন এসে হাজির হয়। এক নজর নাফিয়ার দিকে তাকিয়ে আফরিন সোজা নিজের কক্ষে চলে যায়। আফরিনকে দেখার পর থেকেই ভয়ে নাফিয়ার হৃৎপিণ্ডে গতি বেড়ে চলেছে। না জানি কি করে। কিছুটা সময় অতিক্রম হতে নিচে নেমে আসে আফরিন। সোফায় আয়েশ করে বসে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইয়োর নেম শেখ নাফিয়া, রাইট? জি। ব্রিং আ কাপ অফ কফি ফর মি। আমি তো আচ্ছা আসছি বলেই রান্নাঘরের দিকে যেতে যেতে নাফিয়া মনে মনে ভাবে, এই কাজ তো আমার নয়, তাহলে কেন আমি করছি? করব না কি করব না, ধুর, না করলে আবার না জানি কি শাস্তি দেয়। তার চেয়ে এক কাপ কফি বানালে ক্ষতি কি? কফি বানিয়ে আফরিনের কাছে এসে কফির মগটি তার দিকে এগিয়ে দেয় নাফিয়া। আফরিন কফির মগটি নেওয়ার সময় হুট করে মগটি তার হাত থেকে পিছলে পড়ে যায়, ফলে গরম কফি ছিটকে গিয়ে পড়ে নাফিয়ার পায়ের উপর। সোফাতেই বসেছিলেন দাদি। নাফিয়ার পায়ে গরম কফি পড়তে দেখে তিনি দ্রুত উঠে টি টেবিলে রাখা পানির জগ হাতে নিয়ে পানি নাফিয়ার পায়ে ঢেলে দিলেন। নাফিয়ার পাটা ঝলসে গেছে, সে ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করছে। দাদি নাফিয়াকে আফরিনের পাশে বসিয়ে একজন গৃহ পরিচালিকাকে ডেকে মলম আনতে বলল। মলম আনা হলে তা নাফিয়ার পায়ে লাগাবার কিছুটা সময় পরেই জ্বালাটা কমে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতেই দাদি আফরিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার ভুলে মেয়েটা ব্যথা পেল, তাকে একটা সরি
পর্যন্ত না বলে তুমি পত্রিকায় মুখ গুজে আসো, এ কেমন ভদ্রতা? আই এম সরি মিস্টার শেখ। আফরিমের দিকে তাকাতেই নাফিয়া দেখে আফরিমের ঠোঁটে বাঁকা হাসি, যা দাদির নজরে পড়েনি। আফরিমের এ হাসিটির অর্থ হচ্ছে কাজটি আফরিম ইচ্ছাকৃতভাবেই করেছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগটি নিয়ন্ত্রণ করে নাফিয়া বলে ওঠে, দাদি আমি নিজের রুমে যেতে চাচ্ছি, যাব? হ্যাঁ হ্যাঁ যাও। নাফিয়া সোফা থেকে উঠে আফরিমের সামনে এসে যাওয়ার সময় ইচ্ছে করে এমনভাবে আফরিমের পায়ের উপর পা দিল যেন এটি অনিচ্ছাকৃত হয়েছে। পায়ে উঁচু জুতা থাকায় আফরিমের পা খানিকটা কেটে যায়। পত্রিকা পড়ার মাঝে ব্যথ অনুভব হলো। শব্দ করে ওঠে আফরিম। নাফিয়া চমকে যাওয়ার নাটক করে বলে ওঠে, সরি সরি সরি, আমি খেয়াল করিনি। নাফিয়া চমকে যাওয়ার নাটক করে বলে ওঠে। এদিকে আফরিমের দাদি তার আদুরে পোলার পায়ে সামান্য রক্ত দেখে অস্থির হয়ে ওঠেন। এ সময়ের মাঝে আফরিম চর শক্ত করে তাকিয়ে থাকে নাফিয়ার দিকে। সে বেশ বুঝতে পারছে নাফিয়া এটি ইচ্ছে করেই করেছে। আফরিমের এমন রাগান্বিত চাহনিতে নাফিয়ার হৃৎপিণ্ড থেমে থেমে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, আমার হয়তো এই কুমারী অবস্থায় মরতে হবে।